আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিভ্রান্তি না ছড়িয়ে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। জুলাই চেতনার সাথে প্রতারণা করছে বিএনপি, অভিযোগ জামাত আমিরের। শাপলা চত্বর হত্যাযজ্ঞে নিহত 61 জানালেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনা, জেনারেল আজিজ সহ আসামি 41। তদন্ত প্রতিবেদন নিয়ে হেফাজতের সন্তুষ্টি। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেবে আদালত ও ইসি, মন্তব্য রিজভির। স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি। গুলশানে সাবেক ভূমিমন্ত্রী জাবেদের 18 কোটি টাকার 2টি ফ্ল্যাট জব্দ করেছে দুদক। শাহজালাল বিমানবন্দরে ফলের বাক্স থেকে 16 কেজি স্বর্ণ উদ্ধার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। আর শুরুতে আনোয়ার সিমেন্ট শীট বিশ্বকাপ সংবাদ। আজ বিশ্বকাপ ফুটবলের শিরোপা নির্ধারণের রাত। দক্ষিণ আমেরিকা বনাম ইউরোপ, কার ভাগ্যের শিকে ছিড়বে তা জানা যাবে। লিওনেল মেসি বনাম লামিন ইয়ামাল, বিশ্বকাপের মহামঞ্চে কে হাসবেন শেষ হাসি, ফয়সালা হবে তারও। রাত 1টায় নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে নামছে আর্জেন্টিনা আর স্পেন। দুই দলের বিশ্বকাপ ফাইনাল প্রস্তুতির কথা জানাচ্ছেন পরাগ আরমান। শিশু ইয়ামালকে গোসল করিয়ে দিচ্ছেন লিওনেল মেসি। একটি চ্যারিটি ক্যালেন্ডারের জন্য তোলা ছবিটি এখন বেশ আলোচিত। ছোট্ট বয়সে কাতালুনিয়ায় পাড়ি জমানো লিওনেল মেসি নিজেকে গড়ে তোলেন লা মাসিয়া ও বার্সেলোনায়। সেখানেই গড়ে ওঠেন স্পেনের নতুন স্বপ্ন সারথি ইয়ামালও। এবারের বিশ্বকাপ ফাইনালের দ্বৈরথটা তাই বাড়তি কিছুই। তবে আর্জেন্টিনার ফুটবল মানেই আবেগ, নাটকীয়তা আর টানটান উত্তেজনা। চতুর্থবারের মতো শিরোপা জিততে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা কোটি কোটি ভক্তের আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে। কোচ লিওনেল স্কালোনি এমন এক কৌশল তৈরি করেছেন যেখানে খেলোয়াড়রা লড়াই করেন লিওনেল মেসির জন্য, আর মেসি তার জাদুকরী ফুটবল শৈলী দিয়ে দলকে জয়ী করান। আর্জেন্টিনার সামনে এখন ইতিহাস গড়ার হাতছানি। 2002 সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে বিশ্বকাপের সবকটি ম্যাচ জিতে শিরোপা জয়ের সুযোগ এখন তাদের সামনে। মাঝমাঠ নিয়ন্ত্রণ, বক্সের সামনে রক্ষণ ব্যূহ আর মেসি জাদুর ওপর ভরসা, এই 3 সূত্রেই এগোয় আর্জেন্টিনার জয়রথ। মেসির ম্যাচ উপভোগ করা উচিত। ডিয়েগোর মতোই একদিন তাকে মিস করব আমরা। এখনো তিনি আছেন আমাদের সঙ্গে। এই ইতিহাস শুধু তার নয়, পুরো দলের, যা কয়েক বছর আগেও ছিল কল্পনার বাইরে। ঐতিহাসিকভাবেই স্পেনের ফুটবল তিকি তাকা হিসেবে পরিচিত। তবে বর্তমান কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে তারা আরো বেশি আক্রমণাত্মক, অনেক বেশি গতিময় ফুটবল খেলছে। মাঝ মাঠে রদ্রির নিখুঁত পাসিং এর পাশাপাশি দুই উইংয়ে তরুণ ইয়ামাল, নিকো উইলিয়ামসদের গতি প্রতিপক্ষের রক্ষণ ভাগকে কাঁপিয়ে দিতে যথেষ্ট। আর তাদের রক্ষণই শক্তির জায়গা। 7 ম্যাচে মাত্র 1 গোল হজম করেছে লা রোজারা। আর্জেন্টিনার প্রতি আমার শ্রদ্ধার শেষ নেই। কোপা আমেরিকা জয়ী, ফিনালেসিমা জয়ী, বিশ্ব চ্যাম্পিয়ন, আর এখন বিশ্বকাপের ফাইনালিস্ট। ইতিহাসে এমন কীর্তি বিরল। 2 দলের 14 লড়াইয়ে 6 জয় আর্জেন্টিনার, 6টি স্পেনের আর 2টি ড্র। তবে বিশ্বকাপের মহামঞ্চে জিতেছে আর্জেন্টিনাই। মেসির হাতে 4র্থ শিরোপা নাকি ইয়ামালের হাত ধরে স্পেনের নতুন ইতিহাস, ফয়সালা হবে রোববার দিবাগত রাতে। পরাগ আরমান, এটিএন বাংলা। জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দিতে বিরোধী দলকে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। একদলীয় শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে 5 জন জুলাই শহীদ সাংবাদিকের পরিবারকে নগদ 1 লাখ টাকা ও সম্মাননা দেওয়া হয়। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান।
রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। এ সময় জুলাই শহীদ পরিবারের সদস্যরা তাদের দুরবস্থার কথা তুলে ধরেন। এই 24শে আন্দোলনের পর আমাদের এই শহীদ ফ্যামিলির একটা শহীদ কন্যা ও ধর্ষিত হয়েছে। আমার সন্তান যে ও কালকে রাস্তায় ভালোভাবে বেরোইতে পারবে, আমি নিজে বাসায় যখন থাকি তখনই তো একটা ভয়ের মধ্যে থাকি। এতে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম বলেন, যারা জুলাইয়ে সাহসী সাংবাদিকতা করেছে তাদের সন্ত্রাসী তকমা দিয়েছিল আওয়ামী লীগের দোসররা। পুরো জুলাইয়ে মারা গিয়েছেন অ্যাটলিস্ট 5 জন সাংবাদিক, এবং এটা স্বাধীনতার পরে এই প্রথম একটা ঘটনায় সবচেয়ে বেশি সাংবাদিক মারা গেলেন। একটা আওয়াজ আছে কারো, ওনারা একটু এদিক বেদিক হলে, একটা সংবাদের একটু এদিক বেদিক হলে অনেক জোরে আওয়াজ তুলেন, অথচ এই যে 5 জন শহীদ সাংবাদিকের বিষয়ে একটা পত্রিকা কিছু লেখেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে এবং তা পুরোপুরি বাস্তবায়নের চেষ্টা করছে সরকার। বিভ্রান্তি না ছড়িয়ে বিরোধী দলকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান তিনি। সংসদে সুযোগ এসছে, একটা আপনার কমিটিও তৈরি করা হয়েছে। বিরোধী দলের আমার আহ্বান থাকবে যে তারা আসবেন, এই কমিটিতে যোগ দেবেন এবং সংবিধানের যে বিষয়গুলো পরিবর্তন করা দরকার সেই পরিবর্তন করার তারা সহযোগিতা করবেন। আওয়ামী লীগ সরকারের 17 বছরে লুটপাট ও ধ্বংসযজ্ঞ স্বল্প সময়ে মেরামত করা সম্ভব না জানিয়ে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্র মেরামতের কাজ চলছে। আওয়ামী লীগের ফ্যাসিবাদ সরকার একদলীয় একটা শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল। এত অল্প সময়ের মধ্যে 15 বছরের যে লুটপাট, ধ্বংস, হত্যাযজ্ঞ সবকিছুকে শুধরে দেওয়া সম্ভব নয়, কিন্তু কাজটা শুরু করতে হবে। আমার বিশ্বাস এই কাজটা যে শুরু হয়েছে। এ সময় শেখ হাসিনার বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার দাবি জানিয়ে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের সভাপতি মাহমুদুর রহমান বলেন, নতুন করে কোনো ফ্যাসিস্ট যাতে তৈরি হতে না পারে সেজন্য জনগণকে সজাগ থাকতে হবে। পালিয়ে যাওয়া এক ঘৃণিত রাজনীতিবিদ যতই হুমকি দিক না কেন যে তিনি দেশে ফিরে আসবেন, আমরা প্রস্তুত আছি সেই ফ্যাসিস্টকে মোকাবেলা করবার জন্য। অনুষ্ঠানে প্রত্যেক শহীদ সাংবাদিক পরিবারকে নগদ 1 লাখ টাকা করে দেয়া হয়। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন না হলে জাতির সাথে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় রক্তাক্ষরে জুলাই চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা সংসদে বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে রাজপথে। বিস্তারিত জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান ও শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় রক্তাক্ষরে জুলাই চিত্র প্রদর্শনীর আয়োজন করে ইসলামী ছাত্র শিবির, যেখানে ফুটিয়ে তোলা হয় জুলাই আন্দোলনের চিত্রসহ ফ্যাসিবাদী শাসনামলের ব্যবস্থা। বিকেলে চিত্র প্রদর্শনীর পরিদর্শনে আসেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি বলেন, সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে জাতিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকল রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যারা ছিলেন জুলাই সনদে স্বাক্ষর করেছেন, আর গণভোট আর জাতীয় ভোট হয়েছে 12 ফেব্রুয়ারি 2026। এই 4 মাসে বিএনপি কখনো বলেনি যে আমরা এটা মানি না, এই রাষ্ট্রপতির আদেশ, কোন এখতিয়ার নাই, এই গণভোট সংবিধান বিরোধী। 4 মাসে কোনো কথা বলেন নাই। সংখ্যাগরিষ্ঠতার শক্তি নিয়ে এখন কেন জনগণের রায়ের বিরুদ্ধে আপনারা ইউটার্ন নিয়েছেন? চমৎকারভাবে আপনারা আপনাদের ভূমিকাকে উল্টে দিয়েছেন। এ সময় জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থান এবং এর সুফল নিয়ে যারা তুচ্ছতাচ্ছিল্য করে তাদের কঠোর সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। কোনো ছাড় নাই, 100টাও ছাড় নাই, কোনো ধানাই পানাই মানব না। অনেক লোভ টোপ আমাদেরকে দেওয়া হয়েছে, সবগুলো আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি। আমরা বলে দিয়েছি জনগণের সাথে আমরা বেইমানি করব না, জনগণের রায়কে অপমান করব না। আজ যদি গণভোটের রায় ব্যর্থ হয়, জনগণ নির্বাচনী এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর আস্থা হারাবে, জনগণ ধিক্কার দেবে।
সেই ধিক্কারের পাত্র বিরোধী দল বনতে চায় না। জুলাই সনদ ও জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজপথে লড়াইয়ের হুঁশিয়ারিও দেন আমির জামায়াত। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর মতিঝিল শাপলা চত্বর হত্যাকাণ্ডে 61 জন নিহতের তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তবে নিশ্চিতভাবে 58 জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর সাংবাদিকদের এসব কথা জানান তিনি। তদন্ত সংস্থার খসড়া রিপোর্টে সন্তুষ্টি প্রকাশ করেছে হেফাজতে ইসলাম। হুমায়ুন চিশতির রিপোর্ট। রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের খসড়া তদন্ত প্রতিবেদন সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দেয় তদন্ত সংস্থা। পরে চিফ প্রসিকিউটর জানান, এতে আসামি হচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মোহাম্মদ আজিজ, সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা সহ 41 জন। তবে গ্রেফতারের স্বার্থে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হচ্ছে না। খসড়া রিপোর্টটি আমরা পর্যালোচনা করে দেখছি, হয়তো শিগগির আমাদের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে। আমরা প্রায় 61 জনের একটা তালিকা আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা 58 জনকে আমরা আইডেন্টিফাই ইতোমধ্যে আমরা করতে পেরেছি। আসামিদের তালিকাটা আমরা প্রকাশ করতে চাচ্ছি না বা পারছি না। শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে, সেখানে পুলিশ প্রধান, বিজিবি প্রধান সহ এরকম কয়েকজন আমরা মোটা দাগে বলতেই পারি যে তাদের বিরুদ্ধে একটা খসড়া রিপোর্ট এসছে। এদিকে মামলাটির অগ্রগতি নিয়ে চিফ প্রসিকিউটরের সাথে সাক্ষাৎ করেন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ ও যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ একটি প্রতিনিধি দল। তদন্ত সংস্থার খসড়া রিপোর্টে মোটামুটি সন্তোষ প্রকাশ করেন মামুনুল হক। আমাদের যে এক্সপেকটেশন ছিল, আমাদের যে অভিযোগ ছিল, এই রিপোর্ট, খসড়া রিপোর্ট তার কাছাকাছি আছে। আমরা আরেকটু পর্যালোচনা করে আমরা এই আজকে 2-1 দিনের মধ্যেই আমাদের কারেকশনের কথাগুলো আমরা ওনাদেরকে বলবো। আগামী 21 জুলাই নির্ধারিত দিনে খসড়া তদন্ত প্রতিবেদনটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। বেশি সংখ্যক মানুষ কিন্তু পুলিশই হবে। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা আদালত ও নির্বাচন কমিশন নির্ধারণ করবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচন কমিশনে দলের গত বছরের আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি একথা বলেন। এর আগে আগারগাঁয়ে নির্বাচন ভবনে কমিশনের সচিবের কাছে দেয়া দলের আয় ব্যয়ের হিসাব জানাতে গিয়ে কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত জানান, গেল বছর বিএনপির আয় হয়েছে 2,19,65,282 টাকা আর ব্যয় 15,26,10,857 টাকা। রুহুল কবির রিজভী জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুত তার দল। নির্দলীয় নির্বাচনে প্রার্থী বাছাই প্রক্রিয়া নিয়ে বিএনপির নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি। দ্রুত সময়ের মধ্যে দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। প্রচলিত আইন এবং এখন যে আইন প্রণয়ন করা হয়েছে সেই আইন অনুযায়ী কারা নির্বাচনে যাবেন না যাবেন সেটা সম্পূর্ণ দেখা, এটা মনিটর করার দায়িত্ব নির্বাচন কমিশন, আমরা তার কাছেই ছেড়ে দিলাম। দেখুন, আমাদের প্রার্থীতা কিভাবে বাছাই হবে না হবে, এবার তো মানে দলনিরপেক্ষভাবে নির্বাচন, দলনিরপেক্ষ বলছে যে দলের প্রতীক নিয়ে কোনো নির্বাচন হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাদের যে সর্বোচ্চ নীতি নির্ধারণী যে ফোরাম আছে তারা বসে পরবর্তীতে এটা জানাবেন। 1 জানুয়ারি 2025 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত দলটির মোট আয় 22,19,65,182 টাকা। মোট ব্যয় হয়েছে 15,26,10,857 টাকা। পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের 2টি ফ্ল্যাট ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ফ্ল্যাট দুটি বুঝে নেয় সংস্থাটির জয়েন্ট টাস্ক ফোর্স। কর্মকর্তারা বলছেন, বর্তমান বাজারে ফ্ল্যাট দুটির মূল্য প্রায় 18 কোটি টাকা, যা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের অবৈধ সম্পদের অংশ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রাজধানীর গুলশান 2-এ 66 নম্বর রোডের 11 নম্বর বাসার এই ফ্ল্যাট দুটির মালিক আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ভবনটিতে তার মালিকানাধীন 7 তলার একটি ফ্ল্যাটের আয়তন 3,747 বর্গফুট এবং 11 তলায় আরেকটি ফ্ল্যাটের আয়তন 3,832 বর্গফুট।
রোববার আদালতের আদেশ অনুযায়ী শীর্ষ কর্মকর্তার নেতৃত্বে ফ্ল্যাট দুটি ক্রোক করতে অভিযান চালায় দুদকের জয়েন্ট টাস্ক ফোর্স। সাক্ষী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ভাঙা হয় ফ্ল্যাটের তালা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রস্তুত করা হয় ক্রোক তালিকা। তবে ফ্ল্যাট থেকে আগেই সরিয়ে নেওয়া হয়েছিল মূল্যবান আসবাবপত্র বা সম্পদ, বলছেন দুদকের কর্মকর্তারা। আদালতের নির্দেশে রিসিভার নিয়োগ করা হয়েছে। সেই রিসিভারের অংশ হিসেবে ফ্ল্যাট দুটিতে প্রবেশ এবং ফ্ল্যাট দুটি থেকে কি আছে না আছে সেটা আমরা আইডেন্টিফাই করে রিসিভার হিসেবে সম্পাদক ইউনিটকে আমরা বুঝিয়ে দেওয়ার জন্য এসেছি। যদি এটা ভাড়া দেওয়ার উপযোগী হয় তাহলে ভাড়া দিবে, যদি এটা ভাড়া দেওয়ার উপযোগী না হয় তাহলে এটার রক্ষণাবেক্ষণ নিশ্চিত করবে। এই কাজটা সম্পাদক ইউনিট করবে। ক্রোক তালিকা তৈরি করে আদালতে তা বুঝিয়ে দেয়া হবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। গাড়ির চাবি পেয়েছি আমরা, 5 থেকে 6টা গাড়ির চাবি পেয়েছি, দামি গাড়ি মার্সিডিজ বেঞ্চ সহ, রোলেক্স ঘড়ির অনেকগুলো প্যাকেট পেয়েছি, ম্যানুয়াল পেয়েছি। এছাড়া বেশিরভাগ দামি জিনিস অবশ্য সরিয়ে ফেলেছে, তবে আমরা এখান থেকে অনেক ক্লু পাবো, তদন্তের অনেকগুলো ক্লু পাবো যেগুলো আমরা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। দামি জুতা, দামি কাপড় এবং বিভিন্ন ফার্নিচার রয়েছে, এগুলো আমরা ইনভেন্টরি করে পরবর্তীতে সম্পাদক ইউনিটকে বুঝিয়ে দিব যাতে তারা এটা রাষ্ট্রের আওতায় আনতে পারে। 2025 সালের নভেম্বরে ফ্ল্যাট দুটি ক্রোকের আদেশ দেয় ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। এছাড়াও দুদকের আবেদনের প্রেক্ষিতে এবছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও ভারত সহ 9টি দেশে সাবেক মন্ত্রী জাবেদের 330টি বাড়ি এবং ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে ফলের ক্যারেটের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অন্তত 16 কেজি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। সকালে ডিজিএফআই ও ঢাকা কাস্টমস হাউস যৌথ অভিযান চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণের চালানটি উদ্ধার করে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এটিএন বাংলার 30 বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস। এটিএন বাংলার প্রধান কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় সংগঠনটি। শুভেচ্ছা গ্রহণ পর্ব শেষে জিসাসের সকল সাংস্কৃতিক কার্যক্রমে পাশে থাকার কথা বলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান নিশান। দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার 30 বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানাতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আসে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের একটি প্রতিনিধি দল। এ সময় এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের হাতে ফুলের শুভেচ্ছা তুলে দেয় সংগঠনের নেতৃবৃন্দরা। এটিএন বাংলা বাঙালি জাতির হারিয়ে যাওয়া অফুরন্ত হাসি, তাই তো আমরা সকল বাঙালি আজও এটিএন বাংলাকে ভালোবাসি। শুভেচ্ছা জানাতে এসে জিসাসের সাধারণ সম্পাদক খম জাহাঙ্গীর আলম বলেন, এটিএন বাংলা সবসময় শুদ্ধ সাংস্কৃতিক প্রচারের মাধ্যমে জনগণের মনে স্থান করে নিয়েছে। আজকে 30 বছর ধরে যে এটিএন যেভাবে বাংলাদেশে নিষ্ঠাভাবে কাজ করেছেন, আমরা জিসাসের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা চেয়ারম্যান সাহেবকে অনেক ধন্যবাদ জানাই। এটিএন বাংলা এবং এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান জানান, জিসাসের সকল সাংস্কৃতিক কার্যক্রমে পাশে থাকার কথা। আমরা বরাবরই জিসাসের সঙ্গে ছিলাম। বিগত সরকারের সময়ও নানা ঘাত প্রতিঘাতের পরেও আমরা যতটুকু সম্ভব হয়েছে চেষ্টা করছি তাদের সঙ্গে থাকার জন্য, তাদের প্রোগ্রামগুলিকে তুলে ধরার জন্য। এই সাংস্কৃতিক মনার লোকদের সঙ্গে সবসময় থাকি। তো আগামীতে ইনশাল্লাহ আমি তাদের কথা দিতে পারি যে এটিএন বাংলা সবসময় তাদের সঙ্গে থাকবে। তাদের যত কর্মকাণ্ড আমরা এটা জাতির কাছে তুলে ধরার চেষ্টা করব। একই সাথে জিয়া সাংস্কৃতিক সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এটিএন বাংলার চেয়ারম্যান। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের 14তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করলেন তার ভক্ত স্বজনরা। গাজীপুরের নুহাসপল্লীতে লিচুতলায় তাঁর কবরে জিয়ারত, কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হলুদ পাঞ্জাবিতে হিমু ও নীল শাড়িতে রূপা সেজে অনেক ভক্ত প্রিয় লেখকের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন বলেন, হুমায়ুন আহমেদের সাহিত্যকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। 14 বছর ধরে জন্মদিন মৃত্যুদিন আমরা নুহাসপল্লীর কর্মীরাই পালন করছি। আমি সরকারিভাবেও কাউকে দেখিনি, আমি কোনো প্রতিষ্ঠানকে দেখিনি। নুহাসপল্লীর
কর্মীরা মিলে যেটুকুন পালন করি, এটুকুন আমাদের সামর্থ্য, এটুকুন আমরা যতদিন বেঁচে আছি করবো। আমি বেঁচে না থাকলে আমার বাচ্চারা করবে, আমার সহকর্মীরা করবে। 2022 সালে ফুটবল বিশ্বকাপের খেলা দেখানোর নামে অর্থ লোপাট হয়েছে, তবে বিএনপি সরকার দেশের অর্থ অপচয় রোধ করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা পেয়ে কোনো মধ্যস্বত্বভোগীর মাধ্যমে নয়, সরাসরি ফিফার সাথে যোগাযোগ করে মাত্র $3.85 মিলিয়ন বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার সত্ত্ব কেনা হয়েছে বলেও জানান মন্ত্রী। অথচ 2022 সালে এই খাতে 140 কোটি টাকা লেনদেন হয়েছিল, যার মধ্যে বড় অংশ সরকারের তহবিল থেকে খরচ হয়। অর্থ লোপাটের সাথে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে বলেও জানান তথ্যমন্ত্রী। আমরা এবারের বিশ্বকাপের খরচকে প্রায় শূন্যের কোঠায় নামিয়ে ফেলছি। যেখানে 140 কোটি টাকার টার্নওভার ছিল 2022-এর, এবারে ফিফার পাওনাটাই শুধুমাত্র আমরা শোধ করছি, তাও তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে, বিটিভির উদ্যোগে সাব লাইসেন্সিং এর মাধ্যমে আমরা আদায় করছি। ফলে রেভিনিউর উপরে কোনো চাপ পড়ছে না। আজকের খেলায় স্পেন এবং আর্জেন্টিনার মধ্যে ফয়সালা হয়ে যাবে কে চ্যাম্পিয়ন এবং কে রানার্স আপ। এই দুই টিমের খেলোয়াড়দেরকে, সমর্থকদেরকে এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আগাম ধন্যবাদ এবং অভিনন্দন। অপহরণ করে নির্যাতনের মাধ্যমে টাকা আদায়কারী চক্রের মূল হোতা বিল্লাল সহ 3 জনকে রাজধানীর দারুস সালাম এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, চক্রটি দারুস সালাম এলাকায় একটি পরিত্যক্ত ভবনে অপহৃতদের নির্যাতন করে পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করত। অপহরণের শিকার মাহফুজুর রহমান সেই ভয়াবহ রাতের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। অপহরণের পর গভীর রাতে একটি বিকাশের দোকান থেকে মুক্তিপণের টাকা তুলছে অপহরণ চক্রের মূল হোতা বিল্লাল। সেই দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। এর আগে গত 7 জুলাই রাত 12:30টার দিকে রাজধানীর কল্যাণপুরের দারুস সালাম এলাকা থেকে এক ব্যবসায়ী ও তার ছেলেকে 5 লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করে একটি চক্র। পরে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে ছেলের সামনে বাবার উপর চালানো হয় ভয়াবহ নির্যাতন। এক পর্যায়ে নির্যাতনের মুখে ভুক্তভোগী পরিবার 50,000 টাকা মুক্তিপণ দিতে বাধ্য হয়। মুক্তিপণের টাকা পাওয়ার পর বাবা ছেলেকে ছেড়ে দেয় অপহরণকারীরা। পরে তারা হাসপাতালে চিকিৎসা নিয়ে দারুস সালাম থানায় মামলা করে। আমি বললাম যে ভাই কি হয়েছে, বলার সাথে সাথে আমাকে এইখানে খুব জোরে একটা থাপ্পড় মারলো, আমার চশমা খুলে পড়ে গেল। আমি বললাম যে ভাই আমি তো চশমা ছাড়া কিছু চোখে দেখি না, চশমাটা দেন। বলে কোনো চিল্লাচিল্লি করবি না, দেশে কোনো আইন শৃঙ্খলা নাই, যা বলতেছি চুপচাপ শোন। আমি বললাম ভাই আমি এরকম কোনো কিছু করবো না, আপনি যেটা করতে বলেন আমি সেটাই করতেছি। ঘটনার পর ছায়া তদন্ত শুরু করে র্যাব 4। তদন্তের এক পর্যায়ে অপহরণ চক্রের মূল হোতা বিল্লাল সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, বিভিন্ন পেশার আড়ালে দীর্ঘদিন ধরে অপহরণ ও মুক্তিপণ আদায় করে আসছিল চক্রটি। ভিকটিম মোহাম্মদ মাহফুজুর রহমান একজন ব্যবসায়ী, তাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে এবং সেখান থেকে দারুস সালাম টাওয়ারের পাশে দিয়ে একটি জীর্ণ, একটি পুরাতন একটি ভবনের ছাদে নিয়ে যায়। বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করি এবং এক পর্যায়ে আমরা নিশ্চিত হই আসামিদের অবস্থান। র্যাব আরও জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদক, ছিনতাই সহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। চক্রটির অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। সময় মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক সহ 5 জনের বিরুদ্ধে সময় টিভির সাবেক এমডি আহমেদ জুবায়েরের করা প্রতারণা মামলায় কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। আগামী 4 আগস্ট পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে। বাদী আহমেদ জুবায়েরের এই মামলা করার এখতিয়ার না থাকায় কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সরোয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। সময় মিডিয়ার পক্ষের আইনজীবী বলেন, আহমেদ জুবায়েরের সময় মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান, এমডি সহ কারো বিরুদ্ধে মামলা করার এখতিয়ার নেই। হাইকোর্টের কাছে মামলাটি আইনসম্মত না হওয়ায় কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর আগে প্রতারণার মামলায় আহমেদ জুবায়েরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এবার অর্থ সংবাদ।
রূপালী ব্যাংক পিএলসির 40তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে হাইব্রিড পদ্ধতিতে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল হুদা। সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব কামরুল হক মারুফ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম। সভায় ব্যাংকের 2025 সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী সহ সকল প্রস্তাব শেয়ার হোল্ডাররা অনুমোদন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ আবু ইউসুফ মিয়া, এবিএম শওকত ইকবাল শাহিন, এইচএম মঈনউদ্দিন ও সাইফুল ইসলাম সহ উপব্যবস্থাপনা পরিচালকরা। ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ শাহিদুর রহমানের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার হোল্ডার সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন। বিএনপি সবসময় প্রতিবন্ধী ও সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতির জাতীয় লটারির ড্র অনুষ্ঠানে তিনি কথা বলেন। দক্ষিণের প্রশাসক জানান, অতীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রতিবন্ধী ও সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে উদ্যোগী ছিলেন। সেই ধারাবাহিকতায় তাদের এগিয়ে নিতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সচেষ্ট রয়েছেন বলেও জানান তিনি। এ সময় সরকারের পাশাপাশি অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান আব্দুস সালাম। জুলাইয়ের গণ অভ্যুত্থান সহ অতীতের প্রতিটি অভ্যুত্থান সংগ্রামের পরেই দেশ এমন শক্তির হাতে গিয়েছে যাদের কাছে ইসলাম, দেশ ও মানবতা নিরাপদ নয় বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত স্বৈরাচার প্রতিরোধ দিবসে চেতনায় জুলাই শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ফ্যাসিবাদের পতন হয়েছে ঠিকই, কিন্তু যে লক্ষ্য নিয়ে তরুণ প্রজন্ম আন্দোলন করেছিল তা পূরণ হয়নি। এবার খেলার খবর। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-20 ম্যাচে জিম্বাবুয়ের দেয়া 144 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। মাঠে নেমেই দলের 4 রানে সাইফ হাসানের উইকেট হারায় টাইগাররা। দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান ও পারভেজ হোসেন 55 রান যোগ করে শুরুর বিপর্যয় কাটান। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 3 উইকেটে 131 রান। এর আগে বুলাওয়েতে টস জিতে ব্যাট করে 7 উইকেটে 143 রানে থামে স্বাগতিক জিম্বাবুয়ের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ 73 রান করেন ডিওন মেয়ার্স, 47 রান করেন ব্রায়ান বোনেট। বাংলাদেশের বোলারদের মধ্যে 35 রানে 2 উইকেট শিকার করেন মোহাম্মদ সাইফুদ্দিন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। বিভ্রান্তি না ছড়িয়ে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। জুলাই চেতনার সাথে প্রতারণা করেছে বিএনপি, অভিযোগ জামায়াত আমিরের। শাপলা চত্বর হত্যাযজ্ঞে নিহত 61 জানালেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনা, জেনারেল আজিজ সহ আসামি 41, তদন্ত প্রতিবেদন নিয়ে হেফাজতের সন্তুষ্টি। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেবে আদালত ও ইসি, মন্তব্য রিজভির। স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি। গুলশানে সাবেক ভূমিমন্ত্রী জাবেদের 18 কোটি টাকার 2টি ফ্ল্যাট জব্দ করেছে দুদক। শাহজালাল বিমানবন্দরে ফলের বাক্স থেকে 16 কেজি স্বর্ণ উদ্ধার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।